96 we got married. 2003 I got divorced. Second marriage টা আমার হচ্ছে 2015. অনেক পরে। অনেক পরে। এটা একটা জিজ্ঞেস করছি, ওর ইনডিসিপ্লিনের জন্যই কি আপনাদের মধ্যে ভাঙনটা? ডেফিনেটলি। মানে পূর্ণিপুকুর করার আগে আপনি জয়সিসের পারমিশন দিয়েছিলেন যে আপনি অনুষ্ঠির সঙ্গে কাজ করবেন কিনা? যখন আমরা প্রেগন্যান্সির কথা সামনে, এই যে ধরা পড়লো লিউকেমিয়া আপনার, সেই সময় আপনি কি ছবি করছিলেন? আই এম নট আ ক্যান্সার সার্ভাইভার, আই এম আ ক্যান্সার পেশেন্ট। আমার মা বাবা কোনোদিন কাশ্মীরি ছাড়া নিজেদের মতো কথা বলেনি। যেখানে আমার দাদু মারা গেছে 47 সালে, নিজের জমিতে তাকে মারা হলো। আমার সম্পর্ক অনেকের সাথেই ছিল, এটা আলাদাভাবে করে কিছু। আমার মনে পড়া একটা সম্পর্ক আমার জীবনে যেটা ভীষণ বেটার ছিল, তাছাড়া এবং সেই মানুষের সাথে আজকে যদি আমাকে কেউ বলে কাজ করতে, আমি করব। আপনার এখনকার স্ত্রী সেসব জানেন আপনার পুরনো সম্পর্ক? নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এসে গেছি বিখ্যাত অভিনেতা ভরত কলের বাড়িতে, এবং আপনাদের সামনে ভরত কলকে আনতে পেরে আমি ভীষণ ধন্য এবং আমার খুব ভালো লাগছে যে ওনার সঙ্গে কিছুক্ষণ আমি কথা বলতে পারবো। অনেকগুলো এপিসোডস দেখেছি এবং আমার খুব সুন্দর লাগে, বিকজ ফর্মাল কথাবার্তাগুলো তার মধ্য থেকে না আসল কথাগুলো বেরোতে পারে, and it remains formal. So nice. I have really liked some of your interviews. Thank you. তো আপনাকে প্রথমেই জিজ্ঞেস করি যে আমার তরফ থেকে এইটুকু আমি বলতে পারি যে আমার তো মনে হয় আপনি আমাদের বাংলার অনুপম খের। সেটা একটা রুট হতে পারে, কারণ সে কাশ্মীর, হ্যাঁ, আমি কাশ্মীরি, বাট আই মাস্ট সে আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অন ক্যামেরা বললাম, বাট এটা বলবো যে আই নো অনুপমজি পার্সোনালি, অনেক জায়গায় দেখা হয়েছে ওনার, হয়তো এখন মনে থাকবে। আমরা কাজও করেছি, প্রদীপ সরকারের একটা ছবি করেছি লাগা চুনরি মেদা। আমি অনুপমজির সাথে ওই একটা গানে ছিলাম, লাগা চুনরি মেদা, প্রদীপ সরকারের ছবি ছিল। সো উই মেট দেয়ার। তার আগেও বিবাহ বলে একটা ছবি ছিল, সেই সেটে দেখা হয়েছে। সো হি ওয়াজ ভেরি কর্ডিয়াল, বাট হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আমি কাশ্মীরের দিক থেকেই শুরু করি। আপনি তো কাশ্মীরি ব্রাহ্মণ, হ্যাঁ, তো আপনি কোথায় জন্মেছেন? কলকাতা, লেক গার্ডেন্স। বাবা এখানে থাকতেন? বাবা বেসিক্যালি শিফট করেন, চাকরি করতেন তখন। হ্যাঁ, বাবা শিফট করেন 66-এ। আচ্ছা, যখন আমার ছোটদির জন্ম হয়, আচ্ছা, বালিতে। আচ্ছা, এবং সেই সূত্রে যখন চাকরি পেয়ে উনি কলকাতায় এলেন, তখন আমার 69-এ জন্ম, ফলে তখন উনি কলকাতা অলরেডি চাকরি করছি। তাহলে তার আগে উনি কাশ্মীরে ছিলেন? 59, ওনার জন্ম ছিল 39। হ্যাঁ, 59-এ ওনার বিয়ে হয় এবং 59-এ তারপরে বেরিয়ে উনি আজমেরে ছিলেন, উনি বম্বেতে ছিলেন, গরওয়ারে পলিমার্স বলেছিল, সেখানে ছিলেন। তারপর একটা মাঝখানে দীর্ঘদিন প্রায় 1.5 বছর উনি জার্মানিতে ছিলেন। তখন মা বড় মাসির বাড়িতে দিল্লিতে ছিলেন, জানকপুরিতে। আচ্ছা, সো সেটা শেষ করে যখন বাবা ফিরলেন, তারপরে উনি হি মেড কলকাতা হিজ হোম। আচ্ছা, প্রথম ফ্যাক্টরি উনি এই আনোয়ার শহরের উপরে। আচ্ছা, সো হি ওয়াজ আ ইঞ্জিনিয়ার। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, পলিমার ইঞ্জিনিয়ার, এন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, ফলে উনি এখানে একটা ওই নানা রকম আপনি বলছিলেন যে এর একটা কারখানা শুরু করেন, সেটা একটু যদি বলেন। এই যতগুলো ইন্ডিয়ান এয়ারলাইন্স তখন থ্রো অ্যাওয়ে ছিল, এই যে রিউজেবল, এখন আবার থ্রো অ্যাওয়েতে এসছে, কিন্তু তার কোয়ালিটি অন্যরকম। তখন যেটা ছিল, দেখবেন অরেঞ্জ কাপ, যারা আগে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল করেছে, ওই অরেঞ্জ কাপ হতো, ভেতরে হোয়াইট ইনার হতো, ট্রেজ হতো, ফক হতো, চামচ হতো, স্পুন হতো, সেই সবটাই আমাদের কারখানা। মানে আমার বাবার কাছে পেটেন্টেড মোল্ড ছিল, প্রায় 29 ছিল। So that is how I started till 21. I would say আমি স্ট্রাগল লাইফে দেখেছি 21-এর পরে। 21 অব্দি I lived a life of a prince. তাই না? সেটা বাবা দিয়েছে। হ্যাঁ, আপনার এমনিতে মানে পড়াশোনা, কলেজ, স্কুল, মানে একটু যদি বলেন। আমার সেন্ট থমাসেস কেদেপুর, তারপরে গ্রাজুয়েশনের জন্য বাবা তখন নিয়ে গেলেন, কারণ কেদেপুরে থাকাকালীন যেরকম হয় আর কি, স্কুল লাইফে ঝগড়াঝাটি হয়, তখন স্কুল থেকে প্রায় এক্সপেল করে দেয়।
সো গ্রাজুয়েশনটা আমি করলাম জম্মু ইউনিভার্সিটি, তারপরে আমি জম্মু ইউনিভার্সিটি। হ্যাঁ, তার মানে আপনি ছিলেন ওখানে? হ্যাঁ, ডিউরিং পিক মাইগ্রেশন আমি ওখানে ছিলাম। ও বাবা। ইনফ্যাক্ট আমি আমার দিদাদের আনতে আমি গেছিলাম। সো আই হ্যাভ ট্রাভেলড ইন আ ট্রাক। আচ্ছা। সো গেছি, ওদের জিনিসপত্র এনেছি। সো আই হ্যাভ ডান আ লট অফ সেটা সেটা কি সময়, মানে সেটা মাইগ্রেশন? সেটা হচ্ছে 89 পিক, যখন পিপলরা নো যখন কাশ্মীরি মাইগ্রেন্টসরা আসছে, যখন হিন্দুদের তাড়িয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন কাশ্মীরি ওইটা। হ্যাঁ, ওই সময় আমি ওখানে। তারপরে আই স্যাট ফর অ্যান এক্সাম। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে এমবিএ তে এন্ট্রি পাই। হ্যাঁ। তারপরে আমার ইন্টারভিউ হয়, আই ক্লিয়ার দ্য ইন্টারভিউ। আপনি তার মানে শেষে জম্মু ইউনিভার্সিটি করার পরে আপনি এমবিএ করলেন? আমি আমার বিকম করলাম, তারপরে এমবিএ করতে এলাম। আমাদের যেটা হয় এখনো যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা আছে সেটা হচ্ছে। হঠাৎ জম্মু ইউনিভার্সিটিতে কেন পাঠালেন উনি পাঠালেন কেন? কন্ট্রোল উনি তখন এখানে নেই। আচ্ছা। কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, পলিটিক্যাল রিজনে গেলাম। সো কারখানা তখন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তখন ফারুক আব্দুল্লাহ, তার আগে ওনার বাবা শেখ আব্দুল্লাহ, উনি আমাদের কারখানায় এলেন। আনোয়ার শাহরুখ, যারা ওখানকার বাসিন্দা তারা জানেন, এবং ওনাকে ইনভাইট করা হয়েছে এখানে ইন্ডাস্ট্রি করতে। তখন উনি জম্মু থেকে ইন্ডাস্ট্রি সেট আপ করেন। তখন যেটা মনে হলো যে বারবার কলকাতা আসা হবে না, ছেলেকে কন্ট্রোল করার মুশকিল। তো ওখানে আপনাকে কে, মানে বাড়িতে কে ছিল? দিদা টিদা ছিলেন তখন? আমার তখন ঠাম্মি ছিল। তখনও দিদারা তো কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো সেইভাবে ওরা শীতকালে নেমে আসতো। হ্যাঁ হ্যাঁ। মানে যখন কলকাতায় ছিলাম তখন ওরা শীতকালে এখানে চলে আসতো, বিকজ ওই ঠান্ডা। হ্যাঁ। আবার যে এখানে গরম শুরু হলো ওরা ফিরে যেত। সো দ্যাট ওয়ে। আর সামার ভ্যাকেশনে আমরা যেতাম। সো এইভাবে ভূস্বর্গের সঙ্গে মানে আজীবন সম্পর্ক। আমার মা বাবা কোনোদিন কাশ্মীরি ছাড়া নিজেদের মতো কথা বলেনি। আবার আমার দিদিরাও মায়ের সাথে আজও কথা বলে কাশ্মীরি ভাষা বলে, আমার হয় না। আপনি পুরোপুরি বাঙালি? আমি পুরোপুরি বাঙালি। হ্যাঁ, বাঙালি হয়ে গেছেন। তো এই যে কাশ্মীরের সমস্যা নিয়ে আমি আমি ইউজুয়ালি আসার আগে কারোর ইন্টারভিউ দেখি না, তাতে আমি ইনফ্লুয়েন্সড হয়ে যাই। কিন্তু কাশ্মীর সমস্যা নিয়ে আপনি একটু কথা বলেছেন, এবং সেটা কাশ্মীর ইজ আ সাবজেক্ট হুইচ ইজ ভেরি ক্লোজ টু মি। ন্যাচারালি, হ্যাঁ, ভীষণভাবে কোথাও না কোথাও তো মনে হয় যে সেটা আমার মায়ের ভূমি। মানে দেখুন, জন্মভূমি আমার পশ্চিমবঙ্গ, কর্মভূমি আমার পশ্চিমবঙ্গ, কিন্তু মায়ের ভূমি কোনটা? রুট, মাতৃভূমি যদি আমি, সেটা কাশ্মীর। সো সেইভাবে আর কি, বিন ক্লোজ এন্ড ক্লোজ টু দ্য ইস্যুস। আচ্ছা, আপনার এই যে আপনি বলেছেন যে ওদেরকে একদম গিয়ে মারা উচিত পাকিস্তানে, তো ডু ইউ থিঙ্ক যে এটা অ্যাবসলিউটলি জঙ্গিদের ব্যাপার, নাকি এর মধ্যে পলিটিক্যাল অ্যাসপেক্ট বড় একটা ইন্টারন্যাশনাল? পলিটিক্যাল অ্যাসপেক্ট তো থাকবে। আপনি সঠিকভাবে আমাকে বলুন, যেহেতু আপনি এত বছর মিডিয়ার সাথে ছিলেন, একটা মিডিয়া হাউস দেখান যারা সরকারকে সঠিক প্রশ্ন করতে পারে, যেটা ইস্যু, সে ইস্যু বেসড। আনএমপ্লয়মেন্ট বলুন, ইন্ডাস্ট্রি বলুন, এখন বলছে ফোর্থ ইকোনমি আমরা হয়ে গেছি, অথচ পার ক্যাপিটা ইনকামে আমরা 134। তাহলে কি ইকোনমি? এটা কি মানে, what does it stand for? যে we are the fourth largest economy, yet per capita income ranking এ আমরা 134। আপনি সিকিমে গিয়ে জমি কিনতে পারবেন? সেই তো। আপনি হিমাচলে গিয়ে জমি কিনতে পারবেন? আপনি অরুণাচল, আমি মেনে নিলাম যে ডিফেন্স আর এইসবের ব্যাপার আছে, ঠিক আছে, অরুণাচলকে আমি বাদ দিলাম, আপনি সিকিমে পারবেন না। তাহলে ইফ ইট ইজ ওয়ান কান্ট্রি ওয়ান ল, তো সেটা ইমপ্লিমেন্ট হয় না। না, কাশ্মীরটা তো প্রথমেই ভাগের সময়ই তো ওটা কাশ্মীর ফর কাশ্মীরিজ করে দেওয়া হয়েছিল না? কাশ্মীর ফর কাশ্মীর, এটা ভাগটা আপনি বলছেন। ইট ওয়াজ আ রাইট অফ দ্য কিংডম, ইট ওয়াজ নেভার পার্ট অফ ইন্ডিয়া। প্লেবিসাইট মিন্স পিপল উইল ভোট। কেন হয়নি ইংল্যান্ডে? ইউকে তো হয়নি না। এইবারে ভোট, আবার ওরা বলছে ভোট হওয়ার পরেই তো সব সমস্যা শুরু হলো। আমি তো মানে প্লেবিসাইটের কথা লিখিত ভাবে যে you will choose whether to be independent or to be with India or to be with Pakistan. ওটা তো উইথ ইন্ডিয়া তো ছিল খানিকটা। হ্যাঁ, সরদার প্যাটেল and ফারুক আব্দুল্লাহ including মহারাজা হরি সিং। শুধু ওই পাক অধ্যুষিত যেটা, সেটা তো পরবর্তীকালে সেখানে সে পিওকে হলো কি করে? পিওকে হলো
বিকজ ওরা যেহেতু এক্সিড করছিলেন না, মহারাজা হরি সিং এক্সিড করছিলেন না, হি ওয়াজ বাইং টাইম। তখন কি হলো, এই আফগানিদের দিয়ে, পাকিস্তানিরাই আফগানিদের দিয়ে, এই আইএসআই বলুন, এই পাকিস্তানি আর্মি বলুন, ওরা লোক পাঠিয়ে, যেখানে আমার দাদু মারা গেছে 47 সালে, নিজের জমিতে তাকে মারা হলো। ওটাকে বলে কাবুলি রেড। যে কাবুলি রেড হলো যখন মহারাজা ভয় পেয়ে গেল, তারপরেই তো সর্দার প্যাটেল ইন্টারভিউ, পন্ডিত নেহরু ইন্টারভিউ। এবার দেখুন ইন্টারপ্রিটেশন নিজের মতো করে করবে। কিন্তু এইটাকে আপনার কি মনে হয় না ইচ্ছা করে জাগিয়ে রাখা হয় যাতে করে নিজেদের সুবিধার জন্য? দেখুন আমাদের কাছে একটা হিন্দু মুসলিম ব্যাপার আছে, হ্যাঁ, ওটাকে ইচ্ছা করে প্যাচ করা হয়, ইসলামিক ফোবিয়া বলে আছে, সেটা একটা কাজ করে। আর পাকিস্তানে ওদের তো এমনি বিগিরি দেশ, বিগিরি দেশ। এবার তাদের আপনাকে বলতেই হবে, দেখুন আমরা কি করছি, আমরা বদলা নিচ্ছি, তার একটা স্যাক্রিফাইস আছে, জিহাদ আছে। সো এটা পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য মানুষই ইউজ করে। কাশ্মীরিদের নিয়ে কোনো কারোর মাথা ব্যথা নেই, আমি আপনাকে বলছি, স্পেশালি কাশ্মীরি ব্রাহ্মণদের নিয়ে কারো মাথা। এই তো হলো একটা কাশ্মীরি ব্রাহ্মণদের নিয়ে ছবি হলো, না ছবি হওয়া, মানে আমার কথা হচ্ছে যে যেহেতু আপনি নিজে চোখে কাশ্মীরি ব্রাহ্মণদের ইয়ে দেখেছেন, অসহায়তা। আমি তো গেছি তো, এবং যখন জম্মুতে আনা হলো তখন 47 ডিগ্রি টেম্পারেচার জম্মু ক্যাম্পে, সেখানে আমার দিদা থাকতো, দিদা বাড়ি যাবে না, জম্মুতে তো আমাদের বাড়ি ছিল, জম্মু বাড়ি যাবে না, বারবার বলতেন যে এখানেই গাড়ি আসবে, এখান থেকে আমাকে নিয়ে যাবে। এবার আমি যদি এখানে আমাকে না পাই, তো আমার বাড়ি অন্য কাউকে দিয়ে দেবে বাবা। সো লট অফ পেন এন্ড অ্যাগনি, খুবই পেন। কিছু অংশ বাঙালি সেটা ফেস করেছে, 71 অব্দি ফেস করেছেন, তারা বুঝবেন এই ব্যাপার। যখন নিজের মাটি ছেড়ে বেরিয়ে যেত, সেটা তাও তো বলবো ওটা অন্য দেশ হয়ে গেছে। এটা তো এটা একই দেশের মধ্যে উঠে আসতে হয়েছে। তখন কেউ হেল্প করে। তো আপনি ওই দিদাকে নিয়ে এসেছিলেন? নট অনলি দিদাকে নিয়ে এসেছিলাম, দিদাকে ওই হ্যাঁ, মানে তখন দিদাকে নিয়ে, যেটা আমাদের ড্রাইভারের ভ্যান থাকে সেখানে বসি, এবং জিনিসপত্র পেছনে পুরো লোড করা, যেটুকু আর কি নেওয়া যায় সেই। কারণ তখন তো জানে না 1 মাসে ফিরবো, 2 মাসে ফিরবো, 3 মাসে ফিরবো। এটা আপনার খুব ডিপ রুটেড একটা যন্ত্রণা, এটা তো সত্যি। ডেফিনেটলি এটা একটা আপনার দিক হলো। এবার একটা কথা আপনাকে বলি, এবার আপনার একটু কাজের দিকে যাই। আপনার বাকেটে মানে কে নেই আমি দেখছিলাম, রামগোপাল ভার্মা আছেন, এদিকে অপর্ণা সেন আছেন, সন্দীপ রায় আছেন। একটু আপনার এক্সপিরিয়েন্স গুলো যদি বলেন, একটু অ্যানেকডটস যদি দেন। মানিক বাবুকে আমার পাওয়ারই কথা, কারণ ততদিনে আমি আসিনি, 91-এ তো আমি আসিনি, ফলে ওনার সাথে কাজ করা। আপনার এই ছবিতে আসাটার আপনার মানে পিনাকি বাবু আছেন, পিনাকি ছবিতে আর নেই, মানে মারা গেছেন বছর খানিক। ওনার কাছে গিয়ে যে আমি অভিনয় করতে চাই, তুই ওয়াজ সারপ্রাইজ, বিকজ উনি আমার বাবাকে চিনতেন, এবং ওরা সবাই জানতো হয়তো আমি ব্যবসা করব, ব্যবসায়ী করব, কারণ বাবা যেহেতু ব্যবসা করেন। কিন্তু আই অলওয়েজ, আমার কনসিয়াস মাইন্ড থেকে যবে থেকে আমি নিজেকে চিনেছি, আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর। পরে যখন MBA করলাম, সেকেন্ড ইয়ারে আমাকে ড্রপ আউট, আমাকে ছেড়ে দিতে হবে, অ্যাটেন্ডেন্সের জন্য আমি ছেড়ে দিতাম। কারণ তখনকার ছবি, ধরুন আমরা আউটডোর যাচ্ছি, বোলপুর যাচ্ছি, 32 দিনের জন্য বোলপুর যাচ্ছি। ও আচ্ছা। সো অ্যাটেন্ডেন্স ইউজিসি তখন অলরেডি লাগবে, সো অ্যাগ্রিগেটে 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সো হি সেড ইউ হ্যাভ টু রিপিট দ্য ইয়ার। আচ্ছা, সেকেন্ড ইয়ারটা রিপিট করতে হবে। আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু যখনই নতুন ব্যাচ চলে আসে না, তখন আর সেটার সঙ্গে আপনি মেলাতে পারবেন। হ্যাঁ, সো দেন আই সেড, এন্ড কাজও আসছিল। আপনার প্রথম কাজ থেকে শুরু করে পরপর যে কাজগুলো আসছিল, আপনি একবার বম্বে, একবার কলকাতাটা করেছেন? না না, তাহলে আমি বলি, আমি 93 থেকে ক্যারিয়ার শুরু করি, 93 থেকে 2005 সালে আমি কলকাতায় ছিলাম, অনেক বড় বড় ছবি করেছি। এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আবার দেখানো হচ্ছে, বা প্রতিবাদ, বা একাই 100, বা বড় বউ, ওই এই সিরিজে ছবিগুলো চলছে। তারপরে 2005 সালে আমার CML ডিটেক্ট হলো, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তখন আমি বললাম যে এই যে ধরা পড়লো লিউকেমিয়া আপনার, সেই সময় আপনি কি ছবি করছিলেন? তখন ছবি, সিরিয়াল সবই চলছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল যে
অলকা গাঙ্গুলি, উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ডে। আচ্ছা। আমি, বিশ্বজিৎ চক্রবর্তী, চান্দ্রাই ঘোষ, উনি নিজে, বিমল দা, মুক্তাঙ্গনের বিমল বন্দ্যোপাধ্যায়, আমরা একসাথে যাচ্ছিলাম বিদেশে, ইংল্যান্ড। এবং এটা হয়েছে, আমার রেজাল্ট এসছে 1 এপ্রিল। সো আমার ডক্টর রবিন ঘোষ থাকতেন বিবেকানন্দ পার্কে। তো সেখান থেকে আমি গাড়ি ড্রাইভার পাঠিয়ে দিলাম, আমি হেঁটে হেঁটে আসছি, বিকজ আই ডিডন্ট নো হাউ টু ব্রেক দ্য নিউজ টু মাই ফাদার এন্ড মাই মাদার। না, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন, মানে কি রকম আপনার, মানে আমার 6 তারিখে ফ্লাইট ছিল। কিছু মনে করবেন না, আমি এটা একটু ইয়েতে যাচ্ছি, কারণ যেহেতু আপনি ক্যান্সার সার্ভাইভার। আই এম নট আ ক্যান্সার সার্ভাইভার, আই এম আ ক্যান্সার পেশেন্ট। ও, আরে। আমাকে আজও ওষুধ খেতে, হ্যাঁ, আমাকে আজও ওষুধ খেতে। আচ্ছা। ইফ আই লিভ দ্য মেডিসিন, তারপরে কি রেজাল্ট হবে সেটা কেউ জানে না, যাকে ঈশ্বর করুন সেটা হবে না, কিন্তু কারণ এখন ভীষণ ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে এবং খুবই মানে কিউরেবল প্রায় বলা যায় অলমোস্ট। হ্যাঁ, তো আপনার এটা আপনি বুঝতে পারলেন বা এটাতে আপনার ধরা পড়লো, সেটা সেটা সেই সময়টা, মুহূর্তটা কিরকম? সেই সময়টা আপনি কি করে বুঝতে পারলেন যে আপনার এটা হচ্ছে? আপনার বুঝতে পারলাম মানে ইন দ্য নর্মাল ব্লাড টেস্ট আমার WBC কাউন্ট বেড়ে যাচ্ছে। তো নিউমোনিয়ার সঙ্গে যুক্ত থাকে WBC কাউন্ট? না, অনেক কিছুর সাথেই থাকে, কোনো ইনফেকশনের সাথে থাকে। ইনফেকশন, হ্যাঁ। এবার প্রথমে বেরোলো 16,000, তারপরে 25,000, তারপরে ও বাবা 40,000, তারপরে 65,000, যেটার ইয়াদস্টিক হচ্ছে 4,000 থেকে 11,000। তখন আমাকে ডক্টর রাজীব শীল, অনেকেই নাম শুনে, ডক্টর রাজীব শীল বললেন যে ইউ মিট আ হেমাটোলজিস্ট। এই আমি ডক্টর রবিন ঘোষের কাছে গেলাম। পরবর্তীকালে আমি আরেকজন ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম। সো তখন ওই বায়োপসি করা হলো, এবং বায়োপসি হলো 4 তারিখ। বায়োপসির পরে ওই নিডলটা ফিট করে, সেইটা নিয়ে আমি কিন্তু কলকাতা, ঢাকা, ঢাকা, দুবাই, দুবাই, লন্ডন। আমি অলকা থেকে বলেছিলাম আমি তোমাকে ঝোলাব, আমি তোমার 4টে শোয়ের আমার কথা আছে, আমি তোমার সাথে যাব। আচ্ছা। এবং আমি গিয়ে 4খানা শো করেছিলাম। আবার আমার কাকার ছেলে, দাদা, ইজ আ ডাক্তার, এবং বৌদি যে, সেও ডাক্তার। তারা আবার লিভারপুল থেকে আমরা গাড়ি চালিয়ে এলাম কিংস কলেজ, লন্ডন। সেখানে ওদের জানাশোনা একজন ছিলেন, ডক্টর মুফতি সাইদ। হি ওয়াজ অ্যান অনকোলজিস্ট, হি ওয়াজ চিফ অনকোলজিস্ট। আচ্ছা। তো সেই অনকোলজিস্টের সাথে বসে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে উনি একটা ওষুধ লিখে দিলেন। সেই ওষুধের দাম 2004 সালে ছিল 1,80,000 টাকা মাসে। তারপরে ওই ম্যাক্স ফাউন্ডেশনের সাথে দেখা, উনি বলেও দিলেন যেরকম একটা ফাউন্ডেশন আছে, প্যাট গ্রাসিয়া আর ভিজি ভেঙ্কটেশ, তারা যদি এনরোল করে দেয় তাহলে তারা সাবসিডাইজড। আচ্ছা, সাবসিডাইজড পাওয়া যায়। দেন আই বিকেম আ স্পোকসম্যান ফর দ্যাম। আচ্ছা। দিয়ে আমি যতগুলো সেমিনার হতো আর যারা যারা তাদের আমি কাউন্সিল করি, মানে আই বিকেম কাউন্সিল। বাট কাজ আমি কোনোদিনই আটকে রাখি, আমার কাজ কোনোদিন আটকে। আপনি মনের জোরে এগিয়ে গেছেন। ওপরওয়ালা, হ্যাঁ, ওপরওয়ালা। অতটা বুঝিনি, মানে মনের জোর বলে কি বলে, মানে তখন আপনি কাজের মধ্যে এতটা ইনভলভ, অতটা গুরুত্ব দেননি, নাকি ওটা আপনাকে হ্যাম্পার করেছে কোনোভাবে? না না, ভীষণ ভাবে হ্যাম্পার করে। আচ্ছা। ভীষণ ভাবে হ্যাম্পার করে। প্রথমেই হচ্ছে ওয়াই মি, সেলফ পিটি। এটা ক্যান্সারের একটা দেখবে, ধরুন কারো মায়ের হলো, মা বললো আমি তো কোনোদিন সিগারেট খাইনি, মদ খাইনি, কিছু খাইনি, তাহলে আমার কেন? ক্যান্সার শব্দটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। হ্যাঁ, কারণ অনেকের মানে এর থেকেও মারাত্মক হচ্ছে কিডনি ফেলিয়ার, তার থেকে হয়তো, কিন্তু তাতেও লোকে কিন্তু ওই ফিলিংটা আসে না ক্যান্সার শব্দটা বলে। যে ক্যান্সারে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে এক একটা পরিবারকে না মানে শেষ করে দেয়। It doesn't only kill the patient, পুরো ফ্যামিলি ডিস্ট্রয় করে। It kills the family. সেটা ঠিক। So that is there. So কিন্তু আপনি কাজটা চালিয়ে গেছেন। আমি কাজটা চালিয়ে গেছি ঈশ্বরের কৃপায়। ঈশ্বর মানে আলাদাভাবে মনের জোর, মানে জানি তখন আর অন্য কোনো রাস্তা ছিল কিনা আমি জানি। যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায় না, তারপর আর কিছু তখন ওই জোরটা এসে তখন হচ্ছে আই হ্যাভ নাথিং টু লুজ। হ্যাঁ। তো আপনি যে বললেন যে এলেন, তারপরে যে বোম্বে যাতায়াতের ব্যাপারটা আপনি বলতে। বোম্বে আমি তারপরে 2005 সালে ডিসাইড করলাম যে একটা ইচ্ছে ছিল বোম্বে যাব, কিছু একটা। হ্যাঁ।
তখন আমি বম্বে গেলাম। হ্যাঁ, এবার অসুবিধাটা বম্বে ছিল, ধরুন আমি রাজু হিরানির সাথে দেখা করেছি, আমি বিদু বিনোদ চোপড়ার সাথে দেখা করেছি, আমি অনেক ফিল্ম মেকারের সাথে দেখা করেছি। কিন্তু ফিল্মের হতো ধরুন আপনি জুন মাসে গেলেন, ভারত উই রিয়েলি লাইক ইউ, তোমার লুকটাও ভালো, এটাও ভালো, ওটাও ভালো, তুমি ডিসেম্বর মাসে একবার এসে তো যোগাযোগ করো। তখন অবাক হয়ে যাচ্ছি, জুন থেকে ডিসেম্বর অব্দি চালাবো কি করে। আর তখন এই ওটিটি আসে। আমি কিছুদিন আগে পঙ্কজ ত্রিপাঠীর একটা লাইন পড়ছিলাম যে আই ফাইনালি গট সাকসেস অর ওয়ার্ক when I was 39. কিন্তু প্রায় টু 2014 যদি না ওটিটি আসতো, ও এখনো স্ট্রাগল করবে। ওটিটি একটা খুব ভালো সার্ভাইভ একটা রাস্তা, যেরকম ধরুন যখন এখানে বাংলা ইন্ডাস্ট্রি একদম তলানিতে, টেলিভিশন একটা রাস্তা, সেটা এখানেই হয়, সেটা হিন্দিতে হয়েছে সব জায়গাতে। ফর অ্যাক্টরস লাইক আলোকনাথ, যে মাস্টার হাভেলি রাম করলেন, বা কনভলজি। হ্যাঁ, তাহলে বম্বেটা কি হলো আপনার, দাঁড়ালো কি? দাঁড়ালো এটা যে আমি করলাম, কাজ করলাম, আমি রামগোপাল বর্মার সাথে ফুঁক করলাম, আমি প্রদীপ সরকারে 10খানা অ্যাড করেছিলাম, তারপরে উনি আমাকে কাস্ট করলেন। উনি কলকাতার মানুষকে খুব প্রেফার করতেন, 10-11খানা অ্যাড করেছি ওনার সাথে। তারপরে আমি ওনার সাথে একটা ছবি করলাম, লাগা চুমরি মেদার। বিশাল ভরদ্বাজের হানি ত্রেহান বলে কাস্টিং ছিলেন, উনি ডাকলেন আমাকে, আমি গেলাম। কিন্তু কোনোটাই না, মানে ধরুন আমি সিন করেছি এই রাজেশ গাঙ্গুলি, যিনি এখানেও কাজ করে গেলেন, ওনার সাথে ব্লু অরেঞ্জেস বলে একটা ছবি করেছিলাম আমি। সুদীপ্ত তখন বেঁচে, সুদীপ্ত দা, সঞ্জয় দত্ত আমাকে সাইন করেছিলেন, পাঙ্খ বলে একটা ছবি ছিল, বিপাশা, ম্যারাডোনা বলে একটি ছেলে। দেয়ার আই হ্যাড এ ভেরি ইম্পর্টেন্ট রোল, বাট সাম অফ দ্য ফিল্ম ডিডন্ট ক্লিক। তারপরে একদিন হঠাৎ আমার মনে হলো যে টেলিভিশন করেই তো বেঁচে আছি, বম্বে ভালো লাগে, চলে এলাম। তারপর আপনি ওই যে একটা ছবির কথা বললেন, সেটাও একটু বলে দিন, ওই যে জন আব্রাহাম আর বিপাশা। ওটাই সাত খুন মাফ। আমার জন আব্রাহাম আর প্রিয়াঙ্কার প্রায় 6খানা শুট হয়ে, মানে 6খানা সিন শুট হয়েছে। এবার যেটা হয়, বম্বের ফিল্ম মেকারদের একটা টেন্ডেন্সি আছে, ওরা ছবি শুট করতে গিয়ে না তখন ওদের মাথায় কিছু থাকে না, মানে করেই যায় ওভারশুট। মানে ধরুন এই যে সাত খুন মাফ, হি শট, মানে এডিটেড ম্যাটেরিয়াল 5.5 ঘন্টা ছিল, তো সেটাকে কাটতে 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 তারা জনকে রাখবে, প্রিয়াঙ্কাকে রাখবে না ভরত কলকে রাখবে। সো তখন আমি বুঝলাম, বিকজ আই বিলিভ ইন ডেস্টিনি, যে এখন ঠিক সময় না। তারপর টেলিভিশন, রেগুলারলি টেলিভিশন করেছি, মানে ইউ নেম দ্য হাউস, প্রত্যেকটা। একতার সাথে করেছি আমি, আমাদের বালিকা বধূতে করেছি আমি, তোমারই দিশা বলে। এই যে যখন আপনি হিন্দি সিরিয়ালটা করছেন, তখন তো আপনাকে বম্বে গিয়ে থাকতে হতো? বম্বেতেই ছিলাম, বম্বেতেই। এখানে থাকেন? শুধু এখানে কাজ করতে আসতাম, রানের ছবি, এসবিএফ এর ছবি বা এসকের যদি কোনো ছবি থাকে, মানে এসে এসে আমি করে গেছি, জোশ করেছি, দিওয়ানা করেছি, ফাইটার করেছি, মানে অল সুপার ডুপার হিট। মানে আমার বাংলা ছবি প্রায় 128-30খানা ছবি হয়। মানে তার মানে আপনি বম্বেতেই থাকতেন, এখানে এসে এসে কাজ করতেন? ও, মানে এখানে আবার হোটেলে থাকতেন। ও, আর এখানে পার্মানেন্টলি চলে এলেন কোন সালে? আমি এলাম 2013 শেষের দিকে। আচ্ছা। তখন 1 বছর, টানা 1 বছর কোয়েলের একটা ফ্ল্যাট ছিল, সো এই আনোয়ার শরীফে। আচ্ছা। তখন রানী বললো যে ওটাকে আমরা করে, তুই ওখানে থাক, দেন উইল সি। সো রানী, কোয়েল, দে হ্যাভ অল বিন রিয়েল ব্যাকবোন, ইনক্লুডিং শ্রীকান্ত, মনি। তখন আমি অরুন্ধতী লাইন প্রডিউস করলাম, খাদ বলে একটা ছবি অ্যাক্টিং করলাম, লাইন প্রডিউস করলাম। খাদ মানে কৌশিক দা? হ্যাঁ, আই ওয়াজ আ লাইন প্রডিউসার। আচ্ছা। তারপরে তার আগে একটা হাইওয়ে বলে একটা ছবি ছিল, পরম ছিল, কোয়েল ছিল, সিরাজিৎ ছিল, অনেকেই ছিল। তো সেটা করেছি লাইন, বিকজ লাইন প্রোডাকশন আমি 94 থেকে করেছি। আপনার একটা স্টুডিও ছিল? আমার স্টুডিও ছিল। So সেটা 2005-এ। So you are a very rich person. I would have been a rich person, but I spent a lot of money. যখন বাবা অসুস্থ হলেন লাস্ট 2.5 বছর, যেরকম হয় আগেকার মানুষদের, ওই মেডিক্লেমের ব্যাপার ছিল। আপনার দর্শকদেরও বলবো, যাদের যাদের কাছে মেডিক্লেম নেই, খাও না খাও, আগে লাইফ ইন্স্যুরেন্স নাও না, মেডিকেল ইন্স্যুরেন্স ইজ আ মাস্ট। দ্যাটস ট্রু। তখন সো ওইভাবে করতে করতে দেখলাম টেলিভিশনই যদি আমার করতে হয়,
তাহলে আমি কলকাতা ফিরে যাই। And that is when I decided I'll come back. মানে ওটা ওই 13-14 13-14 between 13 and 14. তো এইভাবে তো আপনার জীবন চলছে। হ্যাঁ, হ্যাঁ, এবার আপনার কাছে এই মানে আপনার জীবনে ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেকটা এদিক ওদিক হয়েছে। অনেক অনেক অনুশ্রীর সঙ্গে একটা বিয়ে হয়েছে, তারপর সেটা ভেঙেছে, তারপরে আপনি আবার বিয়ে করেছেন। আমি ডিটেলে ওভাবে জিজ্ঞেস করতে চাই না, কিন্তু বলতে চাই কোনো অসুবিধা নেই। 2003 সালে আমরা বিয়ে করেছিলাম 96 এ। অনুশ্রীর সঙ্গে আপনার সিরিয়াল করতে গিয়ে তারা? হ্যাঁ, সিরিয়াল করতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা তখন একটা সিরিয়াল করছিলাম প্রাচীর আর জীবন সেতু, দূরদর্শন থেকে। সো দেবাংশু ওয়াজ দ্য ডিরেক্টর। সো ওই সময়টা দেখা হলো। তারপরে ইয়ার 94 95 actually 95 96 এ we got married. 2003 I got divorced. আর সেকেন্ড ম্যারেজটা আমার হচ্ছে 2015, অনেক পরে। অনেক পরে। তো এই যে এই মানে অনুশ্রীর সঙ্গে দেখা হলো, বিয়ে হলো, অনুশ্রীর সঙ্গে, অনুশ্রী ভীষণ ভালো অভিনেত্রী, ভীষণ ভালো অভিনেত্রী। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে ওকে। হ্যাঁ, মানে আপনি যে সময় দাঁড়িয়ে, আপনি কোন সময় থেকে দেখেছেন আমি জানি না, আমি যে সময় দেখেছি, আই থিংক ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেসেস। ল্যাক অফ ডিসিপ্লিনের জন্য কোথাও না কোথাও হয় তাই। ও বা আমার মনে হয় মহুয়া রায় চৌধুরীর পরে অত পাওয়ারফুল অ্যাক্ট্রেস আমি আমার জীবনে বাংলায় দাঁড়িয়ে বলছি। হ্যাঁ, ঠিকই। ল্যাক অফ মানে ডিসিপ্লিন কেমন যদি বলা যায়? যেমন আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, মানিক বাবু এন্ড ঋত্বিক ঘটক। ও, বুঝতে পেরেছি। একজন হার্ডকোর ডিসিপ্লিনের, হ্যাঁ, কোথায় চলে গেল, জিনিয়াস, কিন্তু ক্যারেক্টার আলাদা, মানে চরিত্র আছে। ডিসিপ্লিন বলবো ছিলই না। হ্যাঁ, সেটা অনুশ্রীর মধ্যে ছিল, ইনডিসিপ্লিন। আমার মনে হয় যারা যারা করে খাচ্ছে দূরদর্শন মানে টেলিভিশনে আজকের দিনে ওর বয়সী, হ্যাঁ, আমার মনে হয় কেউ ওর মুখের যোগ্য। এটা আমার মনে হয়। এইটা একটা জিজ্ঞেস করছি, ওর ইনডিসিপ্লিনের জন্যই কি আপনাদের মধ্যে ভাঙনটা? ডেফিনেটলি, বিকজ আমি বলবো না যে আমি খুব ডিসিপ্লিন, একটা ইউ হ্যাভ টু বি রুটেড। হ্যাঁ, এবং যেখানেই আমি শুটিং করি, আমি যদি বম্বে গিয়ে এই যে অন্য শুটিং গুলো করতাম, এখনো করি গিয়ে, আমি কিন্তু শুট শেষ হলো ভোর 3টে ফ্লাইট ধরে চলে আসবো, কারণ আমার কাছে জয়শ্রীর কাছে ফেরা ইম্পর্টেন্ট, আমার কাছে আরিয়ার কাছে। ও আচ্ছা, মানে আপনি তাতে আমার যদি কষ্ট হয় হবে, বাট আপনি বম্বেতে থেকে গেলেন, বন্ধু বান্ধব নিয়ে হই হই করলেন, সেটা না, সেটা না। ও, আপনি বেশ ঘরোয়া। এবার এবার যদি তারা সঙ্গে থাকে তাহলে আমার কোনো পার্টি বা আপনি কোনো জায়গায়, আমি এত যে ছবিগুলোতে আমি ছিলাম, অনেক জায়গায় আমি ইনভিটেশন পাই, আমাকে পাবেন না। আমি দেখতে পাই না, আমি বাইরের খাবার খাই না, খুব একটা খাই না। আর সেকেন্ডলি আপনি স্মোক ড্রিঙ্ক এসব থেকে বাইরে, টেকনিক্যালি বাইরে কখনো কেউ খেলো, আমি হ্যাঁ, মানে নট ভেরি সোশ্যাল। হ্যাঁ, সোশ্যাল এরকম করে। তা অনুশ্রীর সঙ্গে এই ছাড়াছাড়িটা মানে ইনডিসিপ্লিনের কারণেই আমরা ধরে নিই। ধরতে পারেন, হ্যাঁ ধরতে পারেন। আপনার তরফ থেকে এসেছিল? আমার তরফ থেকে এসেছিল, আমার তরফ থেকে এসেছিল। মানে ইউ লেফট? আই লেফট, আই সেড 7 বছর আর টানতে পারছি। আচ্ছা, I was stuck, but she's still a very good friend. ফোন করে, আমি ফোন ধরি। কখনো কোনো প্রডিউসার বললো লাগবে, তুমি একটু বলে দাও, টাকা পয়সার কথা যদি তুমি সেটেল করো, সেটাও করেছি, এমনও হয়েছে। মেয়ে বেলায় যখন রূপাকে রিপ্লেস করা হলো বা রূপা ছেড়ে দিলেন, যেটাই আপনি বলবেন, তখন অনুশ্রী সে রোলটা করলো, আমি নেগোশিয়েট করলাম। এখনো যথেষ্ট যোগাযোগ। হ্যাঁ, পন্নীপুকুর আমার ওয়ান অফ মানে শোজ, শি প্লেড মাই ওয়াইফ। কিন্তু তার আগে আমি জয়শ্রী থেকে পারমিশন দিয়েছি। আচ্ছা, মানে পূর্ণিপুকুর করার আগে আপনি জয়শ্রীকে পারমিশন দিয়েছিলেন যে আপনি অনুশ্রীর সঙ্গে কাজ করবেন কিনা? আচ্ছা, কারণ আপনি বলবেন কেন, এটা তো প্রফেশনাল লাইফ না। ওই না, ওরকম হয় না, আমি একদমই বলবো না, আমি বুঝতে পারি। আমার কাছে ইম্পর্টেন্ট ছিল দ্যাট ওর যেন খারাপ না লাগে। হ্যাঁ, জয়শ্রী। সো আই টুক পারমিশন ফ্রম হার অন ক্যামেরা, বলছি, আই টুক পারমিশন ফ্রম হার, অ্যান্ড শি সেড না, তুমি তোমাকে কাজ করতে হবে, তুমি কাজ করবে।
আর এই জয়শ্রী আর অনুশ্রী দুজনে তো একসাথে কাজ করেছে এবং she took great care of জয়শ্রী, great care of জয়শ্রী। আপনি তো লাকি ম্যান যে যে আপনি ইন আ ওয়ে, কারণ এত সুন্দর একটা সম্পর্ক তো, দেখুন সম্পর্ক তো ছিঁড়ে বেরিয়ে গিয়ে একদম ওরকম তো হয় না, একটা তো লেয়ার থাকে। সেই ধরনের মানুষ হ্যাঁ, আপনাকে বুঝতে হবে আমি লিও। আচ্ছা, ইউ আর লিও। আচ্ছা, ইফ আই টেক কেয়ার অফ ইউ, তারপরে টেকনিক্যালি আমার ধারের কাছে কেউ আসতে পারে, ইউ উইল মিস দ্যাট ম্যান। সো পিপল হু হ্যাভ মিসড মি, দুটো নাম আপনি শুনছেন, আর অনেক মিস মি ফর देयर লাইফ। মিসবিহেভ করিনি কোনো মহিলার সাথে সেই অর্থে, রাগ হলেও আমি কোনোদিন মিসবিহেভ করি, কারণ আমার 3টে দিদি 2টো বোন, তাদের মধ্যে আমি মানুষ, মা কাকিমা, যৌথ পরিবার, কলকাতায় যৌথ পরিবার। সো মহিলাদের আমি কোনোদিনই, মানে যারা যারা আপনার সংস্পর্শে এসেছে প্রত্যেকেই মানে আপনার ব্যবহারে মুগ্ধ হয়েছে এবং আপনার প্রতি আকৃষ্ট হয়েছে। ডেফিনেটলি ডিপেন্ডও করেছে। আপনার এবার জয়শ্রীর সঙ্গে আপনার সম্পর্কের ব্যাপারটা একটু বলুন, কি করে এটা হলো? শি ইজ আ ব্যাকবোন। আমি সিরিয়াসলি বলবো, শি ইজ মাই ব্যাকবোন। আচ্ছা, মানে যে কঠিন সময় থেকে আমি গেছি, অনেক রকমের কঠিন সময়, শুধু তো হেলথ হয় না, অন্য সব জায়গায়। সো জয়শ্রী হ্যাজ বিন, মানে অন্য সব বলতে কি রকম, মানে 10 বছর কাজ নেই, অমুক নেই, অনেক কিছু হয়, কারোর সাথে রিলেশন খারাপ হয়ে গেছে, সে হয়তো রাতারাতি আমাকে বাদ দিয়েছেন। আর আমি আই এম নট এ পারসন যে এইসব কথা নিয়ে আমি প্রেসে যাবো, কথা বলবো। ওনার পোষায় নিয়ে আমার পোষায় নিয়ে হতেই পারে। সো শি ইজ, মানে ও আমার মানে শিরধারা হয়ে দাঁড়িয়েছে। ওর সঙ্গে কোন সিরিয়াল করতে গিয়ে আপনার? রাজ্যটক বলে আমরা একটা সিরিয়াল করতাম জি বাংলা, সেখানে ওর সাথে দেখা হলো এবং তখন ওকে অনেক দিন ধরে আমি দেখছি। ওর শুটিং শেষ হতো, আমরা বাইরে, তখন তো আর আমাদের 14 ঘন্টার ছিল না, তখন 8টায় শুটিং ছিল, 4:45 প্যাক আপ। ওর যদি 2:30 প্যাক আপ হয়, ও ঠিক সময় মতো ব্যাক গেট থেকে পালিয়ে যেত, দিয়ে ও মেট্রো, তখন যদি মেট্রো চললো, নালে বাস ফাস খুঁজে, মানে খুব কঞ্জুস মানুষ, বাস ধরে সে ঠিক দমদম যাবে, মায়ের কাছে পৌঁছতে হবে। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট থিং, যে এই যে অ্যাটাচমেন্ট। সো আমার যত অভিজ্ঞতা আপনি বলতে পারেন একটা রিলেশন করতে গিয়ে বা ভাঙতে গিয়ে, বা যা যা রিলেশন এবং যা যা অ্যান্টিনা সব দিকে চারিদিকে খাড়া করে যতটুকু আমার লক্ষ্য করার দিকে, যে স্টেজে ওর সাথে আমার দেখা হয়েছে, আই অলওয়েজ ওয়ান্টেড টু ম্যারি। মানে না, অনেককে দি ইনস্টিটিউশন অফ ম্যারেজে বিশ্বাস করে না, আমি ভীষণভাবে বিশ্বাস করি। এবং সন্তান, সে হয়তো ধূপধুনো দিল না, ভুলেই গেল, আমার বাবাকে যেরকম ধূপধুনো দেওয়া হয়, মালা দেওয়া হয়, আমাকে হয়তো মালা দেবে, ব্যস্ত থাকবে, হয়তো আমেরিকায় থাকবে, কিন্তু তাও কোথাও না কোথাও মনে রাখবো যে আমার মেয়ে আছে। মানে আপনি ওই ভ্যালুস গুলোতে বিশ্বাস, ওই ওল্ড স্কুল বলতে পারেন, ওল্ড স্কুল ভ্যালুস। ঠিকই, হ্যাঁ। এবং কিন্তু কোনোদিন আপনি আমাকে, মানে ছেলে উইল বি দ্য ফ্ল্যাগ বিয়ারার, না, আমার উইলেই লেখা থাকে, আমার মুখাগ্নি আমার মেয়ে করবে, আর কেউ করবে, কোনো দাদার ছেলে করবে না, কোনো দিদির ছেলে করবে না, করলে আর ইয়েই করবে। সো আপনার এই মেয়ে, মানে দ্বিতীয় বিয়েতে মেয়ে আসাটাও তো আপনার জীবনে একটা বিশাল বড়, তাই না? এর চেয়ে মানে আরিয়া একদিকে, জয়শ্রী একদিকে, সারা পৃথিবী, কাল যদি কাজ না থাকে, কিচ্ছু থাকে না, আই উইল নট বি বদার্ড। ওরা আছে পাশে, কাজ করবে। বাহ, এটা খুব ভালো লাগলো শুনে। সত্যি এরকম একজন, মানে আর একটা কথাও জিজ্ঞেস করছি, এই যে আপনি বললেন যে এদের দুজনের সংস্পর্শ পেয়েছেন, আপনাকে এত সুন্দর দেখতে, আপনার তো নিশ্চয়ই আরো অনেক সংস্পর্শ পাওয়ার উপায়ও ছিল, আছেও, পেয়েওছেন, বা হয়তো সেটাকে আপনি কি ইগনোর করেছেন নাকি করেছেন, যদি একটু শেয়ার করেন। না, আমি দেখুন, কাউকে কোন একটা বড় নাম নিলাম, তাতে আমি 2 পয়সা লোকে দেখলো, সেই পাবলিসিটি আমি, যারা জানেন তারা জানে আমার সম্পর্ক অনেকের সাথেই ছিল, মানে এটা আলাদাভাবে করে কিছু না, বাট দে আর নাও হ্যাপিলি ম্যারিড টু পিপল, সো আই শুড নট ডিস্টার্ব দেম, ছিল। এবং আমার মনে পড়া একটা সম্পর্ক আমার জীবনে, যেটা ভীষণ বেটার ছিল,
তাছাড়া এবং সেই মানুষের সাথে আজকে যদি আমাকে কেউ বলে কাজ করতে, আমি করবো। তাই সো এইটা ছাড়া আপনি যার সাথে বলবেন, মানে সে অনুশ্রী নয়? না না না, নট মানে তার সঙ্গে এতই মানে বিটার হয়ে গেছিল ব্যাপারটা, শর্ট টাইম, হ্যাঁ খুব বিটার। ঠিক আছে, এটা তো একটা একটা আপনি দিক। একটা দিক আপনি বললেন। আর 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 বাকিদের সঙ্গে কি আপনার রিলেশন এখনো ঠিকঠাক আছে? কথাবার্তা আছে, আমার সাথে কারোর সম্পর্ক খারাপ, হ্যাঁ, ইন্ডাস্ট্রির কারোর সম্পর্ক খারাপ না। এবং এটাও আমি বলি যে আপনার এখনকার স্ত্রী সেসব জানেন আপনার পুরনো সম্পর্ক? মানে সবই, আমি তো হ্যাঁ 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 আপনি যেখানে আগে কাজ করতেন আনন্দবাজার, হ্যাঁ সেখানে যখন আমি ফিরেছি, হ্যাঁ সেখানে একটা বড় আনন্দ প্লাসে বড় একটা আর্টিকেল লিখেছিল, হুম যেটা ছিল ভরতের সেকেন্ড ইনিংস। হুম সেখানে সবটা বলেছি, কর্মা হ্যাঁ ইজ ওয়ান থিং দ্যাট পেজ ইউ। হুম 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 ভালো কর্মা ছিল বলে আজ আমার জীবনে জয়শ্রী আছে। হুম আর আমি বারবার বলি, আমার শিরধারা যদি কেউ হয়ে থাকে, দ্যাট ইজ জয়শ্রী। ওর চেয়ে ভালো পার্টনার আমি আমার 55 বছর বয়সে পাই। আই এম ভেরি লাকি টু হ্যাভ। আরেকটা কথাও জয়শ্রী বলি, যে সময় আরিয়া এলো, শি হ্যাড অ্যান অপশন, বিকজ উই ওয়ার জাস্ট ম্যারিড। হুম 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 যখন আমরা প্রেগনেন্সির কথা সামনে, হুম একদম দ্য ফার্স্ট থিং, সো আমার মা বলেছেন তোমাদের তো জাস্ট বিয়ে হবে, 2-3 বছর তোমরা এটা এনজয়, এন্ড দেন চাইল্ড হবে, কি আছে। হুম শি সেড নো, হুম ভারত যে বয়সে আছে, পরে কি হবে না হবে, আই ডোন্ট, দিস ও চাইল্ড, ও আচ্ছা যে চাইল্ড উইল স্টে, যার জন্য আমার বাবা, আরিয়ার জন্ম হচ্ছে 12ই মে, আচ্ছা, আমার বাবা গত হলেন 15ই অগস্ট। ও দেখে যেতে পেরেছেন, 3 মাস দেখে। এটা আপনার কাছে একটা খুব আমার কাছে একটা বিশাল, আর আমার মনে হয় হ্যাঁ এই যে এভরিথিং হ্যাপেন সো ফাস্ট, হ্যাঁ 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 এটা আমার বাবার আশীর্বাদ ছিল, বা বাবা দেখে যেতে চেয়েছে বলে ওটা বাবার হ্যাঁ ইচ্ছে পূরণ। ইচ্ছেটা পূরণ হলো, হ্যাঁ 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 সো দিস আ ভেরি ডিভাইন। হ্যাঁ 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 হ্যাঁ। সো নাও ইউ আর ভেরি হ্যাপি, ঠিকঠাক এখন চলছে জীবনযাত্রা, কাজকর্ম একদম পুরোপুরি সুন্দর করে চলছে, মানে যেটা আমরা চাই, মানে যেভাবে চলুক সবাই চায়, আমরা আমরা নিজেদের জীবনটা তো সুন্দর করেই চলতে চাই, কে চায় যে খুব ডিফিকাল্ট। তবে হ্যাঁ, এরকম মানুষও কিন্তু আছে যারা একটু ডিফিকাল্ট পাথটাকে একটু বেশি এনজয় করে, সেরকমও মানুষ আছে, নেই যে তা না। হ্যাঁ, আর আমার কোনো জাজমেন্ট নেই। হ্যাঁ হ্যাঁ, না আমার ভেরি ভেরি যে যেটা নিজে চাইছেন সেটা নিজে নিজে থাকুক, এন্ড অফ আমি দ্য তার ডে মধ্যে না থাকলেই হলো। ইউ নিড টু বি হ্যাপি। একদম একদম, যে যেভাবে পায়। আপনি যদি ড্রিঙ্ক ড্রাইভ করে মানুষকে এ বাবা, হ্যাঁ মেরে দিয়ে হ্যাপি থাকতে চান, করুন, তাহলে আর কি হবে। হ্যাঁ, ল উইল টেক ইটস টার্ন। ল থেকে তো বাঁচতে পারবেন না। না And if you want to সেই, live you want to enjoy life, হ্যাঁ 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 সবাইকে বলবো কিপ আ ড্রাইভার ফর দ্যাট ডে। হ্যাঁ, সত্যি তাই, সো একটা ড্রাইভার রাখো সেই দিনটা। সেটা আছে। আবার দেখুন, জাস্ট দ্য বিগিনিং, হুম ফিউচার আছে, ফিউচারে আলাদা প্ল্যানিংও আছে, আলাদা ইচ্ছেও আছে। হ্যাঁ, আপনার ফিউচার প্ল্যানিং যদি একটু শেয়ার করেন। দেখুন, আমার একটা পলিটিক্যাল অ্যাসপিরেশন তো আছে। হুম আমার যদি কোনো হিরো থাকে সেই অর্থে, তার নাম সুনীল দত্ত। হুম সুনীল দত্ত, কংগ্রেসের, হ্যাঁ। তো সুনীল দত্তের কাজ ইন নর্থ ওয়েস্ট, যেটা ওনার মুম্বাইতে নর্থ ওয়েস্ট কনস্টিটুয়েন্সি ছিল, যে ধরনের কাজ উনি করেছেন, যেভাবে উনি মানুষের জন্য কাজ করেছেন, কোনো দিকে না থাকে, এই যে লিডারশিপ কি করছে না করছে, কে কি করছে না করছে, আই হ্যাভ দিস পলিটিক্যাল অ্যাসপিরেশন এন্ড আই ওয়ান্ট টু ডু সামথিং। আপনি সেটা না, সেটা কোন দলের সঙ্গে সেটা আমি ভেবে? দিদির সাথে আছি। দিদির সঙ্গে আছে। আমি আগেও অন্য পার্টির অফার পেয়েছি, অন্য পার্টি বলতে আমি আমি আলাদাভাবে দেখেছি আপনাকে তো ওখানে মঞ্চে টঞ্চে। তো না, আমি বলছি অন্য পার্টির যে হ্যাঁ হ্যাঁ অফার পাইনি, সে 2019-এও পেয়েছি, হ্যাঁ 2021-এও পেয়েছি, হুম হুম কিন্তু না, আমি আমার ফ্যামিলি কংগ্রেস হুম বেসড আজীবন। হুম আমি ইন্দিরা গান্ধী বলুন, হুম রাজীব গান্ধী বলুন, আই হ্যাভ বিন এ গ্রেট অ্যাডমায়ার অফ হুম ইন্দিরা গান্ধী। আমার পলিটিক্সে আসার ইচ্ছে আছে, এবং এটা কি আপনি বলেছেন দিদিকে? না, সেই অর্থে আমার দিদির সাথে এই নিয়ে কথা হয়নি।
কিন্তু আপনি ইউজুয়ালি ওই অনুষ্ঠানগুলোতে আপনাকে দেখা যায় যাই, কিন্তু আমার দেখুন কি হয়, আমি তো আর বিল্ডিং স্যাংশন করে টাকা নিতে পারবো না। সো পাশাপাশি আপনাকে এটা, আমি বিলাসিতার জায়গায় নেই, আমাকে রোজ কাজ করতে হয় এবং আমাকে দেখতে হবে যে আই গিভ মাই ডটার, মাই ফ্যামিলি, অলদো জয়শ্রীও কাজ করে, যে যেটুকু দরকার সেটুকু যেন থাকে। কেন দিস উইল বি ফর মি, ইট উইল বি পাবলিক সার্ভিস। দিদি ছিল নিজেও জানেন, মমতা ব্যানার্জি, আমি ওনাকে ভালোবাসি, ওনার স্ট্রাগল আমি দেখেছি। যখন আমি বড় হচ্ছি তখন ওনার ওই মার খাওয়ার ছবিগুলো, যখন উনি প্রায় মৃত্যুসজ্জায় তখনও দেখেছি। আই ফাইন্ড ইট টু বি মানে সামথিং, মানে ওই ক্ষমতা, ওই পাওয়ার, ওই 32 বছরের একটা পার্টি, এস্টাবলিশ পার্টিকে ভেঙে সামনে আসে। আচ্ছা, তা এটাই আপনার মানে পরবর্তী আপনার মানে যদি হয় তাহলে পলিটিক্যাল দিকটাতেই আপনার ইচ্ছেটা? পলিটিক্সের একটা ইচ্ছে আছে, হ্যাঁ, সেটা যে হতেই হবে সেরকম কিছুটা। আই এম ভেরি হ্যাপি উইথ হোয়াট আই এম ডুইং। এখন আমি স্নেহাশিস দা মানে ব্লুজের সাথে 3খানা মেগা করি, গীতা এলএলবি করি, পরশুরাম করি, হিন্দি। এটা সবার জানা উচিত, গর্বের কথা, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমরা স্টার প্লাসের একটা শো করি, যেটা স্নেহাশিস বাবু লেখেন এবং প্রডিউস করেন। সেটা টপ 4, ইন্ডিয়ার টপ 4 শো। নামটা বলুন। অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি। হ্যাঁ, অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি, এটা কিন্তু ইটস আ রেকর্ড। হ্যাঁ, টপ 4 শো কলকাতায় বসে উনি করেন। I have enjoyed every bit. হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক। এখন আপনার পুরো মোটামুটি 30 দিনের মধ্যে 29 দিনই আপনি ব্যস্ত, তাই তো? টাচফুড সাজানো হয়। হ্যাঁ, কারণ সেই ফেজ কিন্তু আমি আজীবন হয়তো খুব কম ফেজ 2004-5-এ একটা লাল সাইড দেখেছি, বাট ওই আর কি, মানে আমি চলে এসছে। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন করি, একটু দুষ্টু প্রশ্ন। আপনি জয়শ্রী আর অনুশ্রী তিনজনই একটা ছবিতে কাজ করেছেন, সিরিয়ালে কাজ করেছেন, সিরিয়ালটার নাম ভুলে যাচ্ছে, কি বলুন তো? সিরিয়ালটা ছিল ফাগুন বউ। আচ্ছা, ফাগুন বউ সিরিয়াল নাম। বিক্রম হিরো ছিল, হ্যাঁ, আর ঐন্দ্রিলা হিরোইন ছিল। আচ্ছা, আর আপনারা? আমি ছিলাম বিক্রমের বাবা, হ্যাঁ, ছেলের সাইডে, ওরা ছিল মায়ের সাইড, মানে মেয়ের সাইড। হ্যাঁ, করেছি। ও তিনজন একসঙ্গে? তাতে কোনো অসুবিধা। আচ্ছা, এটা একটা খুব সুন্দর দিক পেলাম। তো আপনার অনেকগুলো দিক, মানে একটা তো দিক না, আপনার সঙ্গে কথা বলতে গেলে অনেকগুলো দিক বেরিয়ে এলো এবং সবকটা দিকই আশা করি কভার করতে পেরেছি। হ্যাঁ, যদি আপনার কিছু নিজের বলার থাকে সেটা বলতে পারেন দর্শকদের। এবং আমি একটা কথা, মানে আমার একটাই লাইন থাকে, আমি সবসময় বলি যে স্টে পজিটিভ। এটা মাথায় রাখবেন যে কাউকে ছোট করে আপনি বড় হতে পারবেন। আপনার কাজ আপনার পরিচয়, আর কাজই আপনাকে বাঁচিয়ে রাখবে। ফলে থিঙ্ক কনস্ট্রাকটিভ, বি পজিটিভ। অনেক মানুষ ভাবে আরে কত বড় দুঃখ, আপনি বাইরে বেরোন, নিয়ে যান এই মানুষদের, এই যারা বলে নিউ ফ্যাশন উঠেছে, আবার ডিপ্রেশন হচ্ছে, গলায় দড়ি দিচ্ছি, নিয়ে যান না একবার টাটা সেন্টার। আমি তো ভলান্টিয়ার ছিলাম, আমি মাকে নিয়ে গেছি টাটা সেন্টার বম্বেতে যান, স্পেশালি যারা চাইল্ড উইং এ বাচ্চারা আছে। আপনি যদি তারপরে 3 দিন খাবার খেতে পারেন, তারপরে এই ছেলেমেয়েরা এসে আমাকে বলুন যে আমার জীবনে দুঃখ আছে। আরেকটা জিনিস বলি, নট অনলি অ্যাক্টর, হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান, প্লিজ ট্রাভেল। হ্যাঁ, সেটা এখান থেকে দীঘা হতে পারে, এখান থেকে সবাইকে যে ইউরোপ যেতে হবে তাই না, না না, এর মিশন না মানুষের সাথে, আপনি বুঝতে পারবেন যে और कितने गम है जमाने में। হ্যাঁ, আর তো কত দুঃখ লুকিয়ে আছে, আমারটা কি তুচ্ছ লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে किसी को मुकम्मल जहां नहीं मिलता, किसी को जमी तो किसी को आसमान नहीं। আপনি যে সবটা পেয়ে যাবেন, হবে না, হতে পারে। তো ওনার সঙ্গে কথা বলে সত্যি একটু ইমোশনালি লাগছে, কারণ উনি যে কথাগুলো বলছেন এবং উনি যে যে পথ পেরিয়ে এসছেন, ওনার শারীরিক বলুন,
আরো জীবনের নানা ক্ষেত্র দিয়ে যেভাবে পথগুলো পেরিয়ে এসছেন, তাতে অভিজ্ঞ একজন মানুষ, ভীষণ বড় অভিনেতা একজন। এবং উনি যে কথাগুলো বললেন সত্যিই দেখার মতো, যে আমাদের মধ্যে কি এমন দুঃখ আছে যেটা বাইরে বেরিয়ে বাকিদের দেখলে বোঝা যায় যে সত্যি আমাদের মধ্যে সেসব, মানে সত্যি আমরা ভুল ভাবি যে আমাদের মধ্যে বিরাট দুঃখ, ডিপ্রেশন। অ্যাকচুয়ালি আমরা অনেক ভালো আছি যে আমাদের মাথার উপর ছাদ আছে, খেতে পারছি, কাজ করতে পারছি। স্পেশালি আজকের দিনে আই হ্যাভ লস্ট ফ্রেন্ডস, হ্যাঁ মানে যারা 30, হ্যাঁ, সত্যি 28, সত্যি সত্যি। 32, তাদের মা বাবার কথা ভাবুন তো। হুম, সত্যি সত্যি সত্যি, একদম ঠিক বলেছেন। এই আমি নেভির অফিসার, শ্রীনগর গেল, পেহেলগাম গেল, হ্যাঁ কতদিন হয়েছিল বলুন। কোনোদিন ভেবেছিল? এদের দিকে তাকালে তখন মনে হয় যে জীবনটা যারা যারা ভাবছে যে দুঃখের, কিছুই দুঃখের না। যেটা পেয়েছি, আমাকে একটা বলি, জয় মুখার্জি বলে কনক বাবুর ছেলে এবং আমার প্রথম কাজের উনি পিনাকি বাবুর চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল। বছর খানিক হলো, কিছুটা হয়েছে, মানে কিছুই তো হচ্ছে না বাকি। বলে ভারত এই কথা কোনোদিন বলো, হুম তুই মাথায় রেখো কোথা থেকে শুরু করেছি, কোথায় গিয়ে পৌঁছেছ, হুম ওইটা হবে তোমার ইয়ার্ডস্টিক। হুম রজতাভ কোথায় পৌঁছেছে, খরাজ কোথায় পৌঁছেছে, সুপ্রিয়দা কোথায় পৌঁছেছে, বুম্বাদা কোথায় পৌঁছেছে, দে আর নট ইয়োর ইয়ার্ডস্টিক। হুম, আর ইউ হ্যাপি? তুমি কি খুশি তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো? একদম একদম একদম। দ্যাট শুড কিপ ইউ কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই কথাবার্তাটা এখানেই শেষ করছি। এবং ভীষণ ভালো লাগলো আপনার থ্যাংক সঙ্গে ইউ। কথা বলে, এবং আমি আবার আপনার সঙ্গে কথা বলতে আবার আসবো। কথা বলি, নতুন কিছু ইস্যু হোক। তো আমরা আজকে এই ওনার সঙ্গে এই কথাবার্তা, এই গল্পটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের সঙ্গে থাকবেন, আশপাশে সবাইকে ভালো রাখবেন, নিজে হাসি খুশি থাকবেন। পৃথিবীটা সুন্দর, পৃথিবীটা খারাপ না, বেঁচে আছেন, ভালো আছেন, খুব সুন্দর পৃথিবী। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আমি আজ আছি নিবেদিতা দের সাথে, এবং ওনার যে ইউটিউব চ্যানেল, তার নাম নিবেদিতা অনলাইন। আমি অনেক ইন্টারভিউ দেখেছি, আমার অনেক কলিগদের ইন্টারভিউ দেখেছি, অসাধারণ লাগে আমার। প্লিজ সাবস্ক্রাইব করবেন, দেখুন, খুব ভালো লাগবে। আমার পার্সোনালি মনে হয় ইটস আ ব্রিলিয়েন্ট পিস অফ ওয়ার্ক। এবং যখন ওনার সাথে প্রথম কথা হয়, আমি বলি যে আমি রেগুলারলি দেখি। দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।